নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান। ঘর, বাড়ি, বাসা, নাম যাই হোক না কেন, আসলে তা এক নিরাপদ নিশ্চিন্ত আশ্রয়, যেখানে আমরা ফিরব কাজের শেষে, দিনের শেষে, যেখানে ছাদের তলায় ঘুমিয়ে আমরা দেখব স্বপ্ন, আর সেই স্বপ্নকে সত্যি করতে পরের দিন আবার বেরিয়ে পড়ব জীবন সংগ্রামে। স্বাদ তো সকলের থাকে, কিন্তু সাধ্য সে কজনের থাকে, আর যাদের সাধ্যে কুলায় না তাদের পাশে এসেছেন ভারত সরকার। তাদের জন্য নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমাদের এখনকার আলোচনার বিষয়ও ঠিক তাই। আর আমাদের সঙ্গে আলোচনায় এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী সুরেশ মিশ্র, রিজিওনাল চিফ হাটকো, এবং মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। নমস্কার, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। আর দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আলোচনা আমরা স্টুডিওতে করছি ঠিকই, কিন্তু আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। কিভাবে? ফোন করবেন আমাদের ফোন নাম্বারগুলো বলে দিন। আমাদের ফোন নাম্বার দুটি হলো 24235222 এবং 24235223। অবশ্যই আপনাদের যোগদান আমরা ভীষণ রকম ভাবে চাইছি। তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা। আমার প্রথম প্রশ্ন মিশ্রাজির কাছে, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ধরনের এই যে আমাদের একটা উদ্যোগ নেওয়া হলো, এই উদ্যোগ নেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? নমস্কার সবাই দর্শক বৃন্দকে আমি আমার নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, আর সবাইকে ওনাদের স্বপ্নের বাড়ি যেন এই বছরে হয় সেটা কামনা করে আমি ম্যাডামের কোশ্চেনের উত্তর দিচ্ছি। মাননীয় রাষ্ট্রপতি যখন 2014-তে জুন মাসে 9 জুন 2014-তে যখন জয়েন্ট সেশন অফ পার্লামেন্টকে সম্বোধিত করছিলেন, তখন তিনি ঘোষণা করলেন যে সময় ভারতবর্ষ 75 বছর পূর্তি করবে, অর্থাৎ 2022 অবধি প্রত্যেক মানুষের কাছে যেন ছাদওয়ালা বাড়ি থাকে, সেখানে জলের ব্যবস্থা থাকে, তাদের যেমন সবসময় বিদ্যুতের সাপ্লাই পাওয়া যায়, তাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে, সেই বাড়িতে টয়লেটের ব্যবস্থা থাকে। এই ঘোষণাটা করবার পর ঠিক 1 বছর পরে প্রধানমন্ত্রী সংসদের মধ্যে ঘোষণা করলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘোষণা করলেন 25শে জুন 2015-তে। এই বাড়ি, সবাইকে বাড়ি ব্যবস্থা করবার যে সংকল্পটা ভারত সরকার নিয়েছেন, সেই সংকল্প দেওয়ার মূল উদ্দেশ্যটা ছিল যে যাতে মানুষকে তাদের একটা শালীন জীবন যাপন করবার জন্য একটা ছাদওয়ালা বাড়ি হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের কাছে ছাদওয়ালা বাড়ি হওয়া উচিত, যাতে তিনি ফ্যামিলি শুদ্ধ একটা সুরক্ষার মধ্যে দিয়ে ডিগনিফাইড লাইফ লিড করতে পারেন। সেখানে যেন জলের ব্যবস্থা থাকে, সেখানে যেন বিদ্যুতের ব্যবস্থা থাকে, সেখানে যেন যাতায়াতের ব্যবস্থা থাকে। এই সবকিছু মাথায় রেখে বিভিন্ন সিচুয়েশনটাকে উনি ভারত সরকার একটা ক্লাসিফাই করলেন যে কিভাবে এটাকে করা যায় বিভিন্ন পরিস্থিতি দেখে। অর্থাৎ কারো হতে পারে শহরের মধ্যে নিজস্ব জমি থাকতে পারে, কিন্তু বাড়িটা কাঁচা, সেটা আমরা আসবো, কিন্তু তার আগে জানতে চাইবো যে আমরা আজকে তো বিশেষত শহরের যারা গরিব বা নিম্নবিত্ত আছেন তাদের জন্য বাড়ি তৈরির কথা বলছি। তো সেক্ষেত্রে আমি আগে জেনে নিই যে নাগরিক জীবনে যতটা চাহিদা তার তুলনায় ঘাটতি কতটা। হ্যাঁ, এটা খুব সুন্দর কোশ্চেন করলেন আপনি। 2011-র যে পরিসংখ্যান জনগণনা যখন হলো, তখন দেখা গেল 1.18 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2 কোটি, আজকের সময়ে যদি দেখা যায় প্রায় 2 কোটি বাড়ির ঘাটতি রয়েছে পুরো দেশে, যেখানে বাড়ির অভাব রয়েছে, অর্থাৎ পাকা বাড়ি নেই, কাঁচা বাড়ি। শুধুমাত্র শহরে না, পুরো দেশে। আচ্ছা, গ্রাম শহর এটা দেখা যাচ্ছে যে আরবান এরিয়াতে এই সেটা আছে। হ্যাঁ, প্রায় 2 কোটি আবাসের ঘাটতি রয়েছে, এটা আরবান এরিয়াতে। আচ্ছা, শহরাঞ্চলে। আচ্ছা, শহর বলতে আমরা কি ধরনের শহরগুলো বুঝবো? মেট্রোপলিটন সিটিও আছে, আবার ছোট ছোট শহরও আছে।
যে জনগণনা 2011 হিসাবে দেশে 4041টি শহর বলতে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যেটা নোটিফাইড টাউন ডিক্লেয়ার করা আছে, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যেই সব এলাকাগুলোতে ডিক্লেয়ার করেছেন যেটা আরবান এরিয়া অর্থাৎ মিউনিসিপ্যাল এরিয়া, সেগুলোকে স্ট্যাচুটরি টাউন হিসাবে ভারত সরকার সেটাকে চিহ্নিত করেছে। সেটা এখন প্রায় 4200 কাছাকাছি পৌঁছে গেছে, যেটা নতুন ইয়ের হিসাবে। তো এটা আরবান এরিয়া মানে মিউনিসিপ্যালিটি হতে পারে, এটা কর্পোরেশন হতে পারে, বেসিক্যালি এই দুটো ভাগেই ভাগ করা আছে। আচ্ছা, আর একটা কথা আমরা শুনেছিলাম স্মার্ট সিটি, সেটা কি? স্মার্ট সিটি যেটা ভারত সরকারের যে ঘোষণা করেছেন যে দেশে 100টা স্মার্ট সিটি হবে। স্মার্ট সিটি মিনস নাম যেটা রিফ্লেক্ট করছে, অর্থাৎ শহরটা খুবই স্মার্ট হবে, সেখানে রাস্তাঘাটের মানটা খুব কোয়ালিটি হবে, সেখানে বিভিন্ন পরিষেবার যে ব্যবস্থাটা শহরের মধ্যে যে পরিষেবা দেওয়ার কথা সেগুলো উঁচু মানের হবে। ওখানে আবার যেমন ইন্টেলিজেন্স ব্যবস্থা, অর্থাৎ সেখানে আইটি ইনেবলড অনেকগুলো অ্যাপ্লায়েন্সেস থাকবে, সেখানে মানে যাতে মানুষের যে সুযোগ সুবিধাটা খুব সহজে পাইয়ে দেওয়ার ব্যবস্থা থাকতে পারে উন্নত মানের টেকনোলজিক্যাল ইনপুট দিয়ে। এটাই মেন উদ্দেশ্যটা স্মার্ট সিটির। আর তার সঙ্গে আরো বিভিন্ন অ্যামিনিটি। এবার আসে আমাদের আজকের মূল বিষয়টাতে। এই যে সমস্যার কথা আমরা বলছি, সমস্যা মিটবে কিভাবে? অ্যাবসলিউটলি। ভারত সরকার সেই সমস্যাটাকে সমাধান করবার জন্য বেসিক্যালি 4টে ব্রডার হেডে সেটাকে ডিভাইড করলেন, 4টে ভার্টিক্যালে ডিভাইড করলেন। অর্থাৎ সেটা এরকম সিচুয়েশন হতে পারে যে স্লাম অলরেডি এক্সিস্টিং স্লাম রয়েছে, এবার সেই স্লামটাকে রিডেভেলপ করা যায়। স্লামের অবস্থা আমরা সবাই জানি যে খুবই, যেখানে জীর্ণ অবস্থায় বাড়ি আছে, যেখানে জল নেই, যেখানে পায়খানার ব্যবস্থা নেই, যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, ঠিক মতন মানুষ যেতেও পারে না। মানে এটা বলতে কি আমরা স্লাম বুঝবো? স্লামের সংজ্ঞাই এটাই মেইনলি সংজ্ঞা এটাই। তার সঙ্গে যেটা হচ্ছে যে সেই যে বস্তিটা তার মধ্যে মোটামুটি 300 জন বসবাস করেন, অথবা 60 থেকে 70টা সেরকম ঝুঁকি ঝুপড়ি রয়েছে। অর্থাৎ সেটাকে ইসলামের সংজ্ঞা দেওয়া হয়েছে 2011-তে। তো এই স্কিমের আন্ডারে সেটাকে রিডেভেলপ করে, অর্থাৎ একটা সুন্দর বাড়ি যাতে প্রত্যেকটা মানুষকে পাকা বাড়ি দেওয়া যায়, যেখানে জল থাকবে, বিদ্যুৎ থাকবে, যাতায়াত ঠিকঠাক থাকবে, সেখানে টয়লেট থাকবে, এইসব করবার জন্য এটা একটা নাম দেওয়া হলো। যেহেতু ইসলামগুলো খুব প্রাইম লোকেশন, তো সেই জমিটাকে একটা রিসোর্স হিসাবে ব্যবহার করে প্রাইভেট প্রমোটারকে নিয়ে যাতে ওনারা এতে ওটাকে ডেভেলপ করলেন, ডেভেলপ করে গরিব মানুষকে সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। আর একটা পোর্শনে তারা ডেভেলপ করে সেটাকে কমার্শিয়াল ওনারা এক্সপ্লয়েট করলেন। তাহলে কি হচ্ছে যে সরকারের উপরে কোনো ভার পড়লো না, গরিব মানুষ বাড়িও পেল, আর যে প্রাইভেট প্রমোটার যিনি এলেন উনিও সেখান থেকে কিছুটা লাভবান হলেন। এখানে হয়তো তাকে হায়ার FSI বা TDR এ ধরনের স্টেট গভর্নমেন্ট অ্যালাউ করে থাকে যাতে তাদের ভায়াবিলিটিটা মেনটেন হয়। এটা হচ্ছে একটা স্লামটাকে কিভাবে রিডেভেলপ করা যাবে। একটা সিচুয়েশন হতে পারে যে প্রত্যেকটা মানুষের নিজস্বই বাড়ি থাকতে, জমি থাকতে, ছোট জমি আছে, তারা নিজেরাই এটাকে, কাঁচা বাড়ি রয়েছে, সেখানে জলের ব্যবস্থা নেই, পায়খানার ব্যবস্থা নেই, তো তাহলে সেটাকে উনি গভর্নমেন্ট এড দিয়ে সেটাকে গভর্নমেন্ট দিয়ে, এটা একটা সিচুয়েশন হলো। আরেকটা সিচুয়েশন হলো যে গভর্নমেন্ট সংস্থা তার নিজস্ব জমি আছে, তারা গরিব লোকেদের জন্য বাড়ি করলেন। তো সেই বাড়িগুলো অ্যাফোর্ডেবল রেটে তাদেরকে মানে গরিব মানুষদেরকে সেটা উনি বিতরিত করলেন। সেখানে আবার প্রাইভেট প্রমোটারও গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে এটা করতে পারে। আর যে ফোর্থ ক্যাটাগরি যেটা করা হলো, যে যাদের মধ্যে কিছু আয়ের সোর্স আছে, জেনারেল সোর্স ইনকামের কিছু সোর্স আছে, উনি ব্যাংক থেকে অথবা বাণিজ্যিক সংস্থা থেকে লোন নিলেন, লোন নিয়ে তিনি বাড়ি করলেন। এবার সেই বাড়িটার যে সুদ হবে, যে লোনটা নিতে গিয়ে যে সুদ পড়বে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সরাসরি ওনাকে আর্থিক সাবসিডি দিয়ে, ভর্তুকি দিয়ে, যাতে ওনার কস্টটা, বাড়ির কস্টটা কমে যায়, সেই ব্যবস্থা করে দেওয়ার
মানে একটা আয়োজন করা হয়েছে। একটা কথা বলে রাখি, এই যে প্রথম তিনটি যেটা আমি বললাম, অর্থাৎ স্লাম আপগ্রেডেশন বা স্লাম রিডেভেলপমেন্ট বা অ্যাফোর্ডেবল হাউসিং থ্রু পাবলিক অথরিটি অথবা বেনিফিশিয়ারি লিড ডেভেলপমেন্ট, অর্থাৎ যার জমি তিনি নিজেই বানাচ্ছেন, আচ্ছা। এই তিনটে শ্রেণীতেই স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট এই যৌথভাবে প্রয়াস করে এটাকে ডেভেলপ করবেন। যেমন স্লাম রিডেভেলপমেন্টে প্রতি ডোয়েলিং ইউনিট পাছা সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি 1 লাখ করে পাওয়া যায়। আচ্ছা। বেনিফিশিয়ারি লেড ডেভেলপমেন্ট, যেখানে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি যেটা নিজে থেকে ডেভেলপ করবেন, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি 1.5 লাখ টাকা করে আসবে। আর আরেকটা যেটা অ্যাফোর্ডেবল হাউসিং থ্রু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেখানেও কিন্তু 1.5 লাখ করে পার ডোয়েলিং ইউনিট ভর্তি মানে সাবসিডির ব্যবস্থা রয়েছে। আর সিএলএসএস এর মধ্যে ইন্টারেস্টের 6.5% ইন্টারেস্ট সাবসিডির ব্যবস্থা রয়েছে। তো এইভাবে হাউসিং সমস্যাটাকে মিট করবার জন্য ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে। আমি পরের প্রশ্নটা নিয়ে আসবো মিস্টার ওয়াহিদের কাছে, কিন্তু আমি তার আগে একটা লাইন আমি পড়তে চাই, সেটা হচ্ছে যে মিশন এইমস টু এক্সপ্যান্ড ইনস্টিটিউশনাল ক্রেডিট ফ্লো অ্যান্ড ইজ এ ডিমান্ড সাইড ইন্টারভেনশন। এই যে কথাটা ইনস্টিটিউশনাল ক্রেডিট ফ্লো, ইনস্টিটিউশনাল, এই কথাটা আমার দর্শক বন্ধুদের যদি একটু ব্যাখ্যা করে দেন। দেখুন, ইনস্টিটিউশনাল ক্রেডিট ফ্লো বলতে বোঝাচ্ছি আমরা যে সরকারি যে সমস্ত ব্যাংক আছে, সরকারি ব্যাংক বা আপনার গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক বা হাউজিং ফাইন্যান্স কোম্পানি, এই যে সংস্থাগুলো যারা ঋণ দিচ্ছে, সেই ঋণটাকে আমরা ইনস্টিটিউশন মানে গৃহ তৈরি করার জন্য, বাড়ি তৈরি করার জন্য যে ঋণ দিচ্ছে, সেটাকেই আমরা বলছি ইনস্টিটিউশনাল ফান্ড হাউস, বাড়ি তৈরি করার জন্য। আচ্ছা, এই যে আপনি বলেন যে 4টে দিক আছে, 4টে পিলার যেগুলো, তার বৈশিষ্ট্যগুলো কি? হ্যাঁ, যেমন আমি এক্সপ্লেন করলাম যে 4টে পিলারের থ্রু দিয়ে এই পুরো হাউসিং সমস্যার সমাধানের জন্য যে ভারত সরকার উদ্যোগী হয়েছে, এগুলোর যেমন রিডেভেলপমেন্ট, প্রাইভেট প্রমোটার, ল্যান্ড অ্যাজ রিসোর্স, জমি প্রাইম লোকেশনে আছে, তার একটা বাণিজ্যিক দিক আছে, সেটাকে কিভাবে ইনক্যাশ করে গরিব লোকের মানুষের কাছে বাড়ি দেওয়া যায়। এটা মোস্টলি ওয়েস্টার্ন স্টেটস গুলোতে অনেক হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়তো হয়ে থাকতে পারে। আর যেটা বেনিফিশিয়ারি লেড ডেভেলপমেন্ট, যেটা পশ্চিমবঙ্গে খুব সুন্দরভাবে আসছে, অ্যান্ড এটাতে খুব সুন্দর সুন্দর বাড়ি ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি নিজেরাই করেছেন। আমি 2-3 জায়গায় গেছি। আমরা কি দেখাতে পারি আমার দর্শক বন্ধুদের? সেটা তো একটা ছবি যদি আমার দর্শক বন্ধুদের দেখানো যায়। জাস্ট এগুলো আমরা অন্যান্য স্কিমের থেকে করছি, যে কিভাবে তারা নিজেদের মতন করে বাড়ি করছেন যেরকম। তো সেখানে এটা কি নির্দিষ্ট কোনো এরিয়া আপনারা বেঁধে দিয়েছেন? এই এরিয়াতে পরপর বাড়িগুলো করতে হচ্ছে না, এই যে বেনিফিশিয়ারি লেড ডেভেলপমেন্ট, অর্থাৎ যারা লাভান্বিত, এই স্কিমের আন্ডারে যারা লাভান্বিত, তারা নিজেরাই বাড়ি করছেন। আর সেই বাড়িটা ধরুন আগে যেমন টালি বাড়ি ছিল বা বেড়ার বাড়ি ছিল, তাদের সুরক্ষার ব্যবস্থা ছিল না, সেখানে হয়তো টয়লেট ছিল না। এই বাড়ির মধ্যে যে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর, ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি, যে টেকনিক্যাল যে ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট রয়েছেন, ওনারা একটা মডেল হাউসিং প্ল্যান করে দিয়েছেন, তার একটা কস্টের ওনারা অ্যাসেসমেন্ট করেছেন, যাতে কম কস্টের মধ্যে কিভাবে সুন্দর বাড়ি করা যায়। তারপরে সেগুলোকে ওনারা মডেল দিয়ে এবার ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি সেই মাফিক স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ যে সাবসিডি দিয়ে যে টাকাটা দেওয়া আছে, প্লাস ওনাদেরও কিছু কন্ট্রিবিউশন নিজস্ব লাগিয়ে সামান্য, সেই বাড়িগুলো হচ্ছে। তাতে তাদের থাকার ব্যবস্থা, মানে বেডরুম থাকছে, একটা বসার জায়গা থাকছে, টয়লেট থাকছে, কিচেন থাকছে, অর্থাৎ যে বাড়ি থাকতে গেলে একটা ডিগনিফাইড ওয়েতে যেভাবে ব্যবহার করতে গিয়ে যা যা দরকার, বেসিক রিকোয়ারমেন্ট, সেগুলো সবকিছুরই ব্যবস্থা ওর মধ্যে করে দেওয়া আছে। আচ্ছা, আপনি বলছিলেন যে জলের ব্যবস্থা, ধরুন একটা বাড়িতে জলের ব্যবস্থা, এটা কিভাবে করছেন? না, হ্যাঁ, এবার এটা খুব সুন্দর কোয়েশ্চেন করলেন আপনি, বা বিদ্যুতের ব্যবস্থা, বিদ্যুৎ নয় তাও হতে পারে, কিন্তু জলের ব্যবস্থাটা সব থেকে বেশি। এই স্কিম করবার আগে যে মিউনিসিপ্যাল অথরিটি, সেই এলাকাগুলোতে জলের ব্যবস্থা আগে থেকে ওনারা করে থাকেন, তার জন্য বিভিন্ন স্কিম আছে, সেটা আবার আরেকটা স্কিমের পার্ট। অ্যান্ড এর মধ্যে একটা পোর্শন ধরা আছে
এর মধ্যে একটা পোর্শন ধরা আছে, সেটা 10% ওনারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য খরচ করে থাকেন। আচ্ছা, তো সেই ব্যবস্থাটা স্টেট গভর্নমেন্ট নিজস্ব তরফ থেকে করছে, অর্থাৎ পানীয় জল ওনাদের ব্যবস্থা আরবান লোকাল বডি অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সেটা অলরেডি ওনাদেরকে পৌঁছে দিয়ে তারপরে বাড়ির স্বপ্নটা পূরণ করবার ব্যবস্থা করছে। ঠিকই। আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু আমাদের সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। ডক্টর নেহা টিম লাঞ্চ 9-তে। সরি স্যার, 9-তে অন্য কোথাও কমিটমেন্ট আছে। স্যার, নেহা মামা একবার কমিটমেন্ট করলে না, তার লাঞ্চটা নিজেও করে না। কি রকম কমিটমেন্ট? কমিটমেন্ট প্রেগনেন্ট মহিলাদের জন্য। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান জয়েন করেছি আমি। সরকারি হাসপাতালে গিয়ে স্পেশাল ইমার্জেন্সি সার্ভিস বিনামূল্যে দিই। যতই হোক আমাদের প্রাইভেট ডাক্তারদেরও তো কিছু দায়িত্ব থাকে। লাঞ্চ ক্যান্সেল। আই প্লেস ফর 9। আই প্লেস ফর 9। প্রত্যেক 9 তারিখে ভাবি মায়ের খেয়াল সব থেকে প্রথমে। পরীক্ষা স্পেশাল মাধ্যমিক 2017। প্রতি বছরের মতো এবারও কয়েক লক্ষ ছাত্রছাত্রীদের জন্য কলকাতা দূরদর্শন ও বিজ্ঞান শিশু উদ্যানের যৌথ উদ্যোগে অনুষ্ঠান পরীক্ষা স্পেশাল, প্রতি রবিবার সকাল 10টায়। সঙ্গে ফিরে এলাম বিরতির পর। যেরকম আমরা আলোচনা করছিলাম যে 4টে ভার্টিকালস আমরা বলছিলাম, তার মধ্যে আপনারা ফোকাস করছেন কোনটাতে? আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি জনগণ, আমাদের ব্যাংকের সহকর্মী বা বিভিন্ন যারা স্টেটের অথরিটির কাছে যেটা আহ্বান করতে চাই, সেটা হচ্ছে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম। আচ্ছা, অর্থাৎ ঋণের মাধ্যমে ভর্তুকি দিয়ে যে স্কিমটা আমরা ডিসকাশন করলাম একটু আগে, সেই স্কিমটা কিভাবে সাধারণ মানুষের কাছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। অ্যান্ড সেই স্কিমের যে বিশেষত্বটা হচ্ছে যে বাকি 3টে স্কিম হচ্ছে মানে আয় যাদের খুবই কম, অর্থাৎ দুর্বল, আর্থিক রূপে যারা দুর্বল শ্রেণী অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন পিপল, তাদের জন্য। আচ্ছা, কিন্তু এই সিএলএসএস স্কিম, ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিমের আন্ডারে ইডব্লিউএস এবং এলআইজি এই দুটো শ্রেণী মানুষই এটার লাভটা এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ। অর্থাৎ এই ব্যবস্থাটা ওনাদের দুজনের জন্যই রয়েছে, দুই শ্রেণীর মানুষের জন্যই রয়েছে, ইডব্লিউএস শ্রেণী এবং এলআইজি শ্রেণীর জন্য। তারা ঋণ নিয়ে তাদের নিজস্ব ড্রিম হাউস বানাতে পারেন। অ্যান্ড যে ইডব্লিউএস শ্রেণী বলতে কি বোঝায়, হ্যাঁ, সেটা তার ব্যাখ্যা করা আছে যে এমন একটা হাউস হোল্ড বা ফ্যামিলি যার ফ্যামিলি ইনকাম মাসে 25,000 হবে, সে ওনারা পড়বেন ইডব্লিউএস শ্রেণীর মানুষের মধ্যে। আর যেই ফ্যামিলি ইনকাম বলতে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন, সেই যে ইনকামটা যদি মাসিক আয় যদি 50,000 বা বার্ষিক আয় যদি 6 লাখ টাকা যদি হয়, তাহলে ওনারা এলআইজি অর্থাৎ নিম্ন আয় শ্রেণীর ক্যাটাগরিতে পড়বে। ইনারা এন্টাইটেল এই সিএলএসএস এর আন্ডারে হবে। আর একটা যেটা এর বিশেষত্ব হচ্ছে যে এই যে প্রপার্টি এর আন্ডারে যেটা আইদার কেনা হবে বা বানানো হবে বা বর্ধিত করা হবে, সেই বাড়ির মালিকানা কিন্তু মহিলাদের নামে হতে হবে, ফ্যামিলির যে ফিমেল মেম্বার ওনার নামে। আমরা আসবো এগুলো নিয়ে, কিন্তু আমাদের সঙ্গে ফোনে একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো, সঙ্গে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আসবো মিস্টার ওয়াহিদের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে যে সাবসিডি দেওয়া হবে বা যে লোন দেওয়া হবে সেটা কিভাবে? দেখুন, প্রথমত হচ্ছে যে এই যে সাবসিডি এবং যে লোন যেটা আছে কারা পাবে,
সবাই তো আর পাবে না। ঠিকই। কারণ হচ্ছে যে একটু আগেই বললেন যে অর্থনৈতিকভাবে অনগ্রসর একটা গ্রুপ, যাদের আয় হচ্ছে বাৎসরিক 3 লাখ পর্যন্ত, আর যাদের আরেকটা গ্রুপ হচ্ছে যারা কম আয়ভুক্ত, যাদের বার্ষিক আয় 6 লাখ পর্যন্ত। এই যে শ্রেণীভুক্ত লোকেরা, তাদের পক্ষে যদি পুরোটাই ঋণ নিয়ে বাড়ি তৈরি করতে হয়, তাদের পক্ষে তারা কিন্তু সেটা শোধ করার মতো তাদের ক্ষমতা থাকে না। যার জন্য যদি তাদের কিছু মানে অনুদান দেওয়া হয়, সুদের অনুদান দেওয়া হয়, তাদের পক্ষে কিন্তু এই পাকা বাড়ি, যেটা আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের সকলের স্বপ্ন 2022 সালের ভিতরে সবারই পাকা বাড়ি হবে, সেটা সম্ভব হবে। এক্ষেত্রে তাহলে তারা ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এবং ব্যাংকের ঋণের থেকে যে সুদ, সে সুদের একটা তারা ছাড় পাবে। সেটা সিস্টেমটা এরকম যে 6 লাখ পর্যন্ত 6 লাখ পর্যন্ত যে ঋণটা আছে, সেই ঋণটার উপর 6.5% রেটে সুদের অনুদান পাবে। এটা 15 বছর পর্যন্ত। 15 বছর পর্যন্ত যে সুদটা হবে, মাসে মাসে যে সুদটা হবে, সেটাকে এখন আমি কত ভ্যালু, তার ডিসকাউন্টেড ভ্যালু 9% রেটে যদি আমি ডিসকাউন্ট করি, তাহলে এই মুহূর্তে কত ভ্যালু, সেই সুদটা কিন্তু তাকে এক্ষুনি আপফ্রন্ট দিয়ে দেওয়া হবে। তাহলে সে সুদ টাকা এখনই পেয়ে গেল। এর সঙ্গে একটা কথা আছে, আমরা তো দেখি যে হাউস বিল্ডিং লোন যেটা থাকে সেটা কখনো বাড়ছে কখনো কমছে, এক্ষেত্রে কি সেটা অ্যাপ্লিকেবল হবে? হাউস বিল্ডিং লোন বাড়ছে করছে, মানে সুদের হার যেটা, সেটা তো অনেক সময় বাড়ে বা কমে। সুদের হারটা আজকাল সমস্ত ব্যাংকের সুদের হারটা একটা লিঙ্ক হচ্ছে MCLR, লিঙ্ক বেস রেট লিঙ্ক বলা হয় যেগুলো। তার মানে যখনই এই MCLR বা বেস রেটটা ওঠা নামা করছে, সুদের হার কমছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে সুদের সাবসিডি বা অনুদান যেটা পাচ্ছে, সেটা কিন্তু সে এখনই পেয়ে যাচ্ছে, আপফ্রন্ট পেয়ে যাচ্ছে, এবং তখন তো তার সুদ হয়নি। তাহলে এই টাকাটা কি হবে, এই সুদের টাকাটা তার আসলের সঙ্গে কিন্তু সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে তার যদি 6 লাখ টাকা ঋণ হয়ে থাকে, আর সেক্ষেত্রে 6 লাখ টাকা যদি 15 বছর ধরে সে শোধ করত, তাহলে দেখা যাচ্ছে 2,20,000 টাকা পর্যন্ত সে অনুদান পাবে। এই 2,20,000 টাকা তার ঋণটা কমে যাচ্ছে, তার ঋণের পরিমাণ হয়ে যাচ্ছে 4,80,000 টাকা। তাহলে 6 লাখের যে তার মাসিক কিস্তি হতো, অত টাকা আর লাগছে না, তার মাসিক কিস্তির পরিমাণটা অনেকটাই পরিমাণে কমে যাচ্ছে। তার পক্ষে এখন লোনটা শোধ করা সম্ভব হচ্ছে। আচ্ছা, মানে এটা কি এরকম যে 15 বছরের মধ্যেই লোনটা শোধ করা? না, এমন কিছু না। এই যে সুদের অনুদানটা, সেটা 15 বছর পর্যন্ত পাবে। যদি সে ঋণটা 15 বছরের কম নেয়, তাহলে কিন্তু ততদিন পর্যন্ত সে অনুদানটা পাবে। এখনই সেই হিসাব করে সেটা পাবে। সে কিন্তু ঋণ অনেক বেশি দিনও নিতে পারে। যেমন আমাদের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, আমরা 30 বছর পর্যন্ত ঋণ দিতে পারি। যদি তার বয়স 70 বছরের ভিতরে যদি সে শোধ করতে পারে, তাহলে 30 বছর পর্যন্ত ঋণ দিতে পারি। তাহলে সে 30 বছরে সে ঋণ শোধ করতে পারবে। কিন্তু অনুদানটা পাচ্ছে সে 15 বছর হিসেবে হিসাব করে। এখন তার কত ভ্যালু, ডিসকাউন্ট 9% ডিসকাউন্টে যেটা হচ্ছে, সেটাই এখন সে পাচ্ছে। ঠিকই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে এই যে ধরুন লোনটা নেবে, তার জন্য তো কিছু ডকুমেন্টস দরকার, সেই ডকুমেন্টস গুলো কি কি? হ্যাঁ, দেখুন, এখন সে লোনটা কি জন্য নিচ্ছে, সে আমরা দেখেছি যে এই লোনটা কে পাবে, মানে এই স্কিমে অনুদানটা কে পাবে, যার কোনো পাকা বাড়ি নেই। হ্যাঁ, কোথাও তার কোনো পাকা বাড়ি নেই, মানে যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলি বলতে আমরা বলছি স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান, তাদের কোনো পাকা বাড়ি নেই। তারা যদি এই যে 4041টা যেটা অনুমোদিত শহর, সেই শহরে যদি কোনো পাকা বাড়ি কেনে বা ফ্ল্যাট কেনে, বা নিজস্ব জমি আছে, সেই জমিতে সে বাড়ি করে, বা নিজস্ব একটা ভাঙাচোরা বাড়ি আছে, সেটা সম্প্রসারণ করে, বা তার টয়লেট নেই, টয়লেট যোগ করবে, এই সমস্ত কারণে কিন্তু সে লোনটা পেতে পারে। আচ্ছা, এবার যেটুকু লোন দরকার, ধরুন একজনের 10,000 টাকা এখন লোন দরকার হলো, সে 10,000 এখন নিল, পরবর্তীকালে সে লোনটা শোধ করে আবার এই স্কিমে অন্য কারণে লোন নিতে পারে। এখনই তাকে যখন সে লোনটা নিচ্ছে, তখন সে 10,000 কেন নেবে? সে যদি নতুন বাড়ি কেনে বা ফ্ল্যাট কেনে, তাহলে ফ্ল্যাটের যেটা দাম, সেইটা অনুযায়ী সে লোনটা নিচ্ছে। একটা এগ্রিমেন্ট হচ্ছে। আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে কি কি ডকুমেন্ট লাগে, তাই তো? তা প্রথমত হচ্ছে যে সেই যে ব্যক্তি, সেই ব্যক্তি যিনি লোনের জন্য দরখাস্ত করেছেন, তার একটা পরিচিতি, অথবা যেটা বলি KYC, হ্যাঁ, তার একটা পরিচিতি, তার পরিচিতির একটা প্রমাণপত্র, সেটা আধার কার্ড হতে পারে,
প্যান কার্ড হতে পারে, বা পাসপোর্ট হতে পারে, ভোটার আইডেন্টি কার্ড হতে পারে, আপনার এছাড়া ড্রাইভিং লাইসেন্স হতে পারে, আর একটা তার বাসস্থানের প্রমাণপত্র। আমার অনেক পরিচিত প্রমাণপত্রের ভিতরে বাসস্থানের প্রমাণপত্র আছে। যদি এখন প্যান কার্ড হয়, সেখানে তো বাসস্থান কোথায় লেখা নেই। না। সেক্ষেত্রে তার আমরা ধরুন তার কোনো ইলেকট্রিসিটি বিল বা টেলিফোন বিল, এই জাতীয় ইউটিলিটি বিলের মাধ্যমে আমরা তার বাসস্থানের প্রমাণপত্র পেয়ে গেলাম। এটা একটা জিনিস হলো। দ্বিতীয়ত হচ্ছে যে সে ধরুন সে বাড়ি কিনবে, তাহলে বা ফ্ল্যাট কিনবে, তাহলে একটা চুক্তিবদ্ধ হয়েছে, একজনের সঙ্গে চুক্তি হয়েছে, একটা এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টের কপিটা লাগবে। আচ্ছা। এইবারে যখন যে বাড়িটা যার কাছ থেকে কিনছে, সেই বাড়িটা যেতে সঠিক সে মালিক, সে তো মালিক নাও হতে পারে, হ্যাঁ, তাই তো? তার জন্য একটা আইনগত যেটা আমরা বলি লিগ্যাল সার্চিং, সেই লিগ্যাল সার্চিংটা করার দরকার লাগছে। তাহলে আর একটা ডকুমেন্ট লাগছে যে লিগ্যাল সার্চিং আর চুক্তির কপি, এটা। এইবারে তাহলে আবার এই দুটো ডকুমেন্ট হলে আমি, এবং তার একটা বলা আছে যে সবাই তো আর এই লোন সে পেতে পারে, কিন্তু সাবসিডি পেতে গেলে তার আয়ের একটা সীমা আছে। যদি সে অর্থনৈতিকভাবে অনগ্রসর হয় তাহলে 3 লাখ, বা যদি কম আয়ভুক্ত হয় তাহলে 6 লাখ। তাহলে একটা আয়ের একটা প্রমাণ, সে আয়ের প্রমাণ কিছুই লাগবে না, এক্ষেত্রে তার হলফনামাই যথেষ্ট। আচ্ছা। কিন্তু আমরা ব্যাংকাররা সাবসিডির জন্য হলফনামা যথেষ্ট, কিন্তু আমরা ব্যাংকাররা একটু ডিউ ডিলিজেন্স করে নেবো, সত্যি যেটা হলফনামা দিচ্ছে সেটা সত্যি না অন্য কিছু। ধরুন যে 6 লাখ ঠিকই, টাকা। আমরা আসবো আবার হ্যাঁ। আলোচনায়, কিন্তু সঙ্গে আমাদের একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো, সঙ্গে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, আবার কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ফিরে আমাদের আলোচনা, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, হলফনামা দিয়েছে কিন্তু সাবসিডি পেতে পারে, কিন্তু আমরা ব্যাংক দেখে নেবো যে সত্যি সে আয় আছে কিনা তার, কারণ তার লোনটা তো শোধ করতে হবে, তা আয়টা আছে কিনা। এখন ধরুন যে 5 লাখ